আমাদের প্রাক্তন শহর সভাপতি অধুনা তিনি প্রয়াত হয়েছেন ডক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায়। তিনি বহুবার এখানকার অনুষ্ঠানেও এসেছেন। তিনি একটা কথা বলতেন মাঝে মাঝে যে স্বামীজি শিব কেন জীব সেবার কথা বলেছেন, আর শ্রী ঠাকুর আমাদের শিখিয়েছেন জীব কীভাবে শিব হয়ে উঠতে পারে, কী করে আমরা সেই পথে অগ্রসর হতে পারি। ঠাকুরের এই যে যজন যাজন ইষ্টপতি স্বস্তুদের সদাচারের পথ ঠিক মতো করে অনুসরণ করলে মানুষের মধ্যে ঠাকুরত্ব জাগতে পারে, সেই পথ তিনি আমাদের শিখিয়েছেন। এবং বর্তমানে আচার্যদের বারবার বলছেন যে তোমার ঘরের ঠাকুর ঘর বা বিভিন্ন মন্দির ইত্যাদি দেখিয়ে তুমি ঠাকুরকে চিনিও না, তুমি তোমাকে দেখাও, এই নিজের দিকে দেখবো যে এইখানে দেখিয়ে বলো যে আমাকে দেখে আপনারা বুঝুন যে ঠাকুর কেমন ছিলেন। আমার মধ্যে চলন চরিত্রের মধ্যে সেই পরিবর্তন আনতে হবে। এই কদিন আগে 1 জানুয়ারি তার সান্নিধ্যে আমরা বসেছিলাম। তিনি কৃষ্ণ প্রসঙ্গ করতে গিয়ে ঠাকুর রামকৃষ্ণদেবের বলা এবং আমাদের বহুল প্রচলিত সেই গল্পটি বললেন যে একটা ভেড়ার পালের মধ্যে একটা সিংহের শাবক বড় হয়েছিল। সে সিংহের বাচ্চা হলেও ভেড়াদের সঙ্গে থাকতে থাকতে ভুলে গেছিল যে সে আসলে সিংহের শাবক, এবং সে ভ্যা ভ্যা করে ডাকত এবং ঘাস খেত। সে ভুলেই গেছিল যে তার আসল সত্তাটা কী। পরে সেই বাড়ির সেই ভেড়ার পালের মধ্যে একটা সিংহের আসল বড় সিংহ এসে উপস্থিত হলো। সে ভেড়াকে শিকার করতে ছিল, কিন্তু সিংহের বাচ্চাটাকে দিয়ে ধরে নিয়ে চলে গেল। নদীর ধারে তার মুখ দেখিয়ে বললো, দেখ তোর মুখ আর আমার মুখ একই রকম, তোর চেহারা আমার চেহারা একরকম, তুই কেন ভেড়ার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস। তাও ভয় পাচ্ছিল, তাকে একটু মাংস খাওয়ালো। তখন তার মধ্যে সেই ঘুমন্ত সিংহ শক্তি জাগ্রত হলো, এবং সে যখন আসল সিংহটা জোরে ডেকে উঠলো তখন সেই সিংহের বাচ্চাটাও ডেকে উঠলো। তাদের মিলিত চিৎকারে সমস্ত বনভূমি যেন কেঁপে উঠলো। এই ঘটনাটার কথা তিনি বললেন যে আমাদের সবসময় ভাবতে হবে যে আমরা পরম পিতার সন্তান, এবং এই পরম পিতার সন্তান হতে গেলে আমাদের যা চলা দরকার সেইভাবে আমাদের অগ্রসর হতে হবে। এবং আমাদের প্রত্যেককে তিনি বারবার এই নাম ধ্যান সাধন ভজনের কথা বিশেষভাবে বলছিলেন। একটু আগে বীর বিবাদা যে কথা উল্লেখ করলেন, এই অমরধামের একটা বিশেষ তাৎপর্য আছে। এর অত্যন্ত সন্নিকটে শ্রী ঠাকুরের দিব্যলীলার একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। তার মায়ের আদেশ পালনের জন্য তিনি কলকাতায় এসেছিলেন ডাক্তারি পড়তে। এই রেল স্ট্রিটের কাছে এক কয়লার গুদামে তার থাকার ব্যবস্থা হয়েছিল, এবং এখান থেকে অনতি দূরে তিনি মুরারিপুকুরে সব ব্যবচ্ছেদ করতে যেতেন, অনেক সময় হেঁটেই যেতেন। আর বউবাজারে তার ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল স্কুলে তিনি পড়াশোনা করতেন। তার জীবনী পড়লে দেখা যায় তখন ট্রামের ভাড়া ছিল মাত্র 1 পয়সা। সে 1 পয়সাও সবসময় ঠাকুরের কাছে থাকতো না। তিনি বলছেন যে ট্রাম যাত্রীদের দেখে আমার মনে হতো এরা কত ভাগ্যবান। ডাক্তারি শেষ পরীক্ষা তিনি দেননি, কিন্তু পরে ফিরে গিয়ে তিনি পাবনায় ডাক্তারি যখন শুরু করেন, তার চিকিৎসা বিদ্যা এবং তার যে ব্যাপক ব্যবহার সেই সম্বন্ধে লিখতে গিয়ে পুণ্যপুতির উপক্রমণিকায় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য লিখেছিলেন, আদর্শ চিকিৎসকের যা কিছু বৈশিষ্ট্য শ্রী ঠাকুরের জ্ঞানে পাণ্ডিত্যে, তার প্রত্যাশাহীন সেবায়, তার বৈজ্ঞানিক অনুসন্ধিৎসায়, সর্বোপরি তার দৈবিক সহানুভূতিপূর্ণ ব্যবহারে ফুটে উঠেছিল অনির্বচনীয়ভাবে। পরিবেশের মানুষ বলতে শুরু করেছিল যে ইচ্ছে করলে মরা মানুষ বাঁচাতে পারেন, কিন্তু একজন চিকিৎসকের জীবনে যে আর্থিক স্বাচ্ছন্দ্য তার মধ্যে তিনি নিজেকে আবদ্ধ রাখেননি। তিনি বলেছিলেন মানুষের রোগের মূল কারণ নিহিত থাকে তার মনে। তিনি বললেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। ইষ্টনিষ্ঠ মুগ্ধ উদ্দাম মন, অসুখ বিসুখের ধারে ধারে কম। তাই মানুষের মনের আবিলতা দূর করার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে চোর, গুন্ডা, বদমাশ, পকেটমার কাউকে বাগদাদি সকলকে নিয়ে তিনি কীর্তনের দল গড়ে তুলেছিলেন। এবং এই পাবনা, কুষ্টিয়ার পথে প্রান্তরে সমস্ত মানুষকে নিয়ে তিনি সেই যখন কীর্তনের দল নিয়ে বেরোতেন, তখন বলা হয় যে পশু পাখি এমনকি গাছপালা পর্যন্ত নুয়ে পড়তো, সেখানে তারা সেই কীর্তনে সামিল হতো। বহু মানুষের সত্তা বিধ্বংসী চিন্তাধারা, সত্তা সংরক্ষণের চিন্তাধারাতে পর্যবসিত হয়েছিল, এবং সেই কীর্তনের আনন্দে মানুষকে তিনি মাতোয়ারা করে দিয়েছিলেন। এবং সেখানেই তিনি বলছেন যে নামের চেয়ে বড় ওষুধ আর কিছু নেই, নাম বিনে আর কলিযুগে ঔষধি নাই ভবরোগে। এই যে আচার্যদেবের বিভিন্ন ঘটনার কথা হচ্ছে, এই অমরধামেতেই সেই ঘটনাটা ঘটেছিল, যে ঘটনাটার কথা মার্চ মাসের আলোচনাতে একজন শিক্ষক লিখেছিলেন যে একটি কলকাতাতেই এক কলেজ ছাত্রী হেড ইঞ্জুরি নিয়ে সে আক্রান্ত হয়েছিল। প্রথমে একটা ছোটো নার্সিংহোমে, পরে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে, এবং তার জ্ঞান আসছিল না।
তারা গঙ্গারামপুরে শ্রী আচার্যদেব যখন গেছিলেন তখন তাকে নিবেদন করেছিল, তিনি আমার কথা বলে দিয়েছিলেন। তারা এই অমরধামে এসে আমার সঙ্গে দেখা করেছিল। আমি তখন ব্যাপারটা শুনে কোনো দিশাই পাচ্ছিলাম না। যাই হোক নিউরো সায়েন্সে গিয়েছিলাম এবং শুনলাম যখন 3 মাস ধরে তারা জ্ঞান আসছে না, তাকে ছুঁয়ে আমি কিছুক্ষণ নাম করেছিলাম কোনো উপায় না দেখে, এবং সেই নাম করতে করতে তার মধ্যে সেই জীবনের লক্ষণ ফুটে উঠেছিল এবং পরে ধীরে ধীরে সে অনেকটা ভালো হয় এবং সে সুস্থ হয় এবং মালদায় ফিরে যায়। সেই ঘটনার কথা গত মার্চ মাসের আলোচনাতে নামের মাহাত্ম্য কথা এই বলে ছাপা হয়েছিল। যারা আলোচনা পড়েন তারা জানেন, এমনকি এটা ইউটিউবের মাধ্যমেও প্রচারিত হয়েছিল। মূল কথাটা হচ্ছে যে আমরা ঠাকুর বলছেন নাম করো আর মনন করো, কৃষ্ণের যত গুণাবলী ভাবে কাজে বর্ষ করো, গুণে জ্ঞানে হবেই বলি, নামের মতো নাই কোনো জিনিস, শিষ্টাচারে করলে নাম, নাম নামি আর গুণ ব্যঞ্জনায়, সাধলে সিদ্ধি হয় না বাম। আমি এখানে সকালে এসেছিলাম, এখান থেকে আবার গিয়েছিলাম হাওড়া জেলার একটা জায়গায়, এই বাদাঘাট পার হয়ে আবার ওখানে ফিরে, ওখানে ওই অল্প টাইমের মধ্যে 8 জন আমার মাধ্যমে দীক্ষা নিল। তো এই দীক্ষার মুহূর্তে তাদের যে নাম করা হয় তার মধ্যে একটি মেয়ে দীক্ষা যে এমএ পড়ে, তো তার মা বর্তমান আচার্যদেবের মাধ্যমে দীক্ষা নিয়েছে, কিন্তু ইষ্টবিধি করে না, কিন্তু বলছে আমি নামটা করি। ওরা নামটা করে তবু কিছুটা আপনার যোগাযোগ আছে, কিন্তু ইষ্টবিধিটাও আপনাকে শুরু করতে হবে, সেটাও বন্ধ করলে হবে না। আমরা দীক্ষার মুহূর্তে চলতে চলতেও কিন্তু ডিপি ওয়ার্ক করি। তো এই যে আমাদের আজ্ঞাচক্রে মন সন্নিবিষ্ট করা, সেখানে তো অত্যন্ত দুটো ইম্পর্টেন্ট গ্ল্যান্ড থাকে, পিনিয়াল এবং পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমাদের নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রিনাল সিস্টেমকে কন্ট্রোল করে। তাই ঠাকুর বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। আমরা যদি ঠিক মতো করে চর্চা করি আমাদের ধৃশক্তি, গ্রহণ ক্ষমতা, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। কিছুদিন আমাদের এটা করতে হবে, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এখন তিনি বিশেষভাবে নির্দেশ দিচ্ছেন এই ডিপি ওয়ার্কের কথা, এবং যখনই আমরা বাড়িতে যাচ্ছি বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যথার কথা, ঘটনার কথা জানতে পারছি। কেউ হয়তো তার বাড়ির ছেলে আত্মহত্যা করেছে, তারপরে সে ইষ্টবিধি করা বন্ধ করে দিয়েছে, কারো বাড়িতে একটা একটু অসুখ হয়েছে সে বন্ধ করে দিয়েছে, কারোর স্বামী হঠাৎ মদ খাওয়া আরম্ভ করে দিয়েছে, তাদের বাড়ি বন্ধ করে দিয়েছে। অনেক নানান দুঃখ এবং জটিলতার ঘটনার কথা শুনতে পাই। তাদের সঙ্গে মিশতে পারলে এইগুলো সমাধানী সূত্র তারাও আমাদের কাছ থেকে পেতে পারে। এই জন্য আমাদের তিনি চাইছেন যে ঘোরাঘুরি করতে, যে কথাটা প্রশান্ত ভাই বললো যে অনেকের যে হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, এইগুলো রয়েছে মায়েরা, এগুলো হাঁটা চলা রেগুলার করলে এই ডিপি ওয়ার্ককে কেন্দ্র করে অনেক এরকম ঘটনা বললে আমি বহুক্ষণ বলতে পারি, মনে বলছে 7 মিনিটের মধ্যে বলতে আমি বেশিক্ষণ বলবো না। তো আরও বাস্তব অজস্র ঘটনা আছে, যারা নানান সমস্যার কথা আচার্যকে বলেছেন এবং তিনি ঠাকুরকে মাথায় নিয়ে ডিপি ওয়ার্কে নামিয়ে দিয়েছেন এবং মানুষ সুস্থ হয়েছে, ভালো আছে। যারা এই ডিপি ওয়ার্কে কাজে জয়েন করেছে তারাও ভালো আছে, যাদের বাড়িতে যাচ্ছে তারাও ভালো আছে। আমরা এই নিষ্ঠার সঙ্গে এই কাজটা করার চেষ্টা করব এবং বাস্তবভাবে আমরা নিজেরাও উপকৃত হব, অন্যদেরকেও সাহায্য করবো। ঠাকুর বলছেন তোমরা উপদেষ্টা হতে চেও না, তোমরা উদাহরণ হতে চেষ্টা করো। আর আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, বরং দয়ালের রাজুর চরণে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন বা দূরে আছেন, শুনতে পাচ্ছেন বা পাচ্ছেন না, তাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে সুস্থ স্বাস্থ্য স্থিতিশীল জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।